আমি বসে বসে ট্রেজার বেঞ্চে দেখতাম সংসদ নেতা প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে। তার পার্সোনালিটি, তার প্রজ্ঞা, তার সাহস। মাননীয় সদস্য, আপনি কি আপত্তি জানাচ্ছেন, বিরুদ্ধে আপত্তি জানাচ্ছেন? এদিকে আজকের সংসদ অধিবেশনে অসংখ্য এমপি শেখ হাসিনার পক্ষে কথা বলে সংসদের স্পিকার রেগে গিয়ে অসংখ্য এমপিদেরকে নিষিদ্ধ করে এই নিয়ে জামাত বিএনপির মুখোমুখি সংঘর্ষ বাধে সংসদ অধিবেশনে। আমি চ্যালেঞ্জ দিলাম, জামাত ইসলামের কোন নেতা বলেছে আমার কাছে যে জান্নাতের টিকিট আছে বিক্রি করছি? মাননীয় প্রধানমন্ত্রীকে জবাব দিতে হবে কেন তিনি এটা বলছেন। আমার হাতে তো এখনো রক্তের দাগ নিয়ে লেগে আছে। এই মতিঝিলে 19 দিন ছিলাম রিমান্ডের মধ্যে। মানুষ আর এই হিংসা প্রতিহিংসা আর দেখতে চায় না। আমার মহাসচিব মহোদয় এখানে বসা আছেন। আমরা আল্লাহর আইন চাই, আপনারা আল্লাহর আইনের বিরোধিতা করবেন না বলেছেন। অতএব আসুন বাংলাদেশে মানুষের আইনের খবর রচনা করে কোরআনের আইন প্রতিষ্ঠা করি। রব্বুল আলামিন 5 মিনিট দেন তাহলে একটু আমি বয়স্ক মানুষ, আমাকে দিলেন 5 মিনিট, আর একটু হাসপাতাল দেওয়ার কথা বলে আমাদের স্বাস্থ্যমন্ত্রীকে দিলেন প্রায় 15 মিনিট। কারণ এটা এত বৈষম্য আমরা চাই না। এখন স্বরাষ্ট্রমন্ত্রীর এই বক্তব্য, জঙ্গি তৎপরতা নেই, পুলিশ সদর দপ্তর বলছে জঙ্গি হামলা হবে, তাহলে আমি তো একজন সাধারণ মানুষ হিসেবে প্রশ্ন করতেই পারি, তাহলে আসলে দেশটা চালাচ্ছে কে? আমাদের এই সংসদের বিভিন্ন সহকর্মীদেরকে নিয়ে, নারী সহকর্মীদেরকে নিয়ে সংসদের বাইরে কুরুচিপূর্ণ মন্তব্য করা হয়েছে। সংসদে এমপিদের উত্তেজনামূলক বক্তব্যগুলো নিয়ে সারা দেশেই তুলপাড় পরিস্থিতি। আজকে সংসদে শেখ হাসিনার পক্ষ হয়ে অসংখ্য এমপি কথা বলে এবং সংসদের স্পিকার সেই এমপিদের বিরুদ্ধে সরাসরি অ্যাকশন নেয় সংসদ অধিবেশনে। দর্শক শ্রোতা, আপনারা দেখেছেন প্রত্যেকটা অধিবেশনেই একদিকে জামাতের এমপিরা, অন্যদিকে বিএনপির এমপিদের মধ্যে কথার লড়াই চলে। আজকে নতুন অসংখ্য ঘটনা ঘটে। আপনারা সম্পূর্ণ ভিডিও দেখবেন, এমপিরা যা যা বলেছে এবং এই নিয়ে সারা দেশের মধ্যে যেই পরিস্থিতি বা সংসদের মধ্যে যা যা কথা হয় সবকিছু দেখানোর চেষ্টা করবো এই একটি ভিডিওতে। আমি বসে বসে ট্রেজার বেঞ্চে দেখতাম সংসদ নেতা, ভোটবিহীন নেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে। আমি দেখতাম তার বচনে, তার বডি ল্যাঙ্গুয়েজে যেন একটা নাগিনী বসে আছেন মানুষ। স্পিকার একই সাথে আমি ভাবতাম যে ওই চেয়ারে ট্রেজারি বেঞ্চে যখন বেগম খালেদা বারবার প্রধানমন্ত্রী বসছেন, তাকে দেখতাম একজন দেবী বসে আছে মানুষ। স্পিকার শুধু দর্শন নয়, তার পার্সোনালিটি, তার প্রজ্ঞা, তার সাহস, ধৈর্য, আত্মবিশ্বাস, দৃঢ়তা সবকিছু মিলে পার্লামেন্টকে আলোকিত করে রাখতো বেগম খালেদা মানুষ। স্পিকার আমার ওই 11th পার্লামেন্টে আমি উল্টা দিকে বসে ভাবতাম যে কবে আমার নেতা লন্ডন থেকে ফিরে এসে এই চেয়ারে বসবেন এবং এই পথটি আলোকিত করবেন তার মা বেগম জিয়ার মতো। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার শুকরিয়া যে তিনি আজকে আমার সে প্রার্থনা, আমাদের জনগণের প্রার্থনা, 18 কোটি মানুষের দোয়ায় ইনশাআল্লাহ আমরা দেখতে পাচ্ছি তারেক রহমানকে এই চেয়ারে, যিনি আজকের প্রধানমন্ত্রী এবং গণতান্ত্রিক সরকারের নিরঙ্কুশ ভোটে আজকে ইনশাআল্লাহ বাংলাদেশের মানুষ প্রধানমন্ত্রী তাকে বাড়িয়েছে মানুষ। স্পিকার বিরোধী দলের নেতা বলেছেন উনি মুক্তিযোদ্ধা পরিবারের লোক এবং উনি শহীদ পরিবারের লোক। মুক্তিযোদ্ধা পরিবারের লোক কেউ জামাত করতে পারে না। নতুন করে আমার মনে হয় যে মুক্তিযুদ্ধের ইতিহাসের ভিত্তিতে জাতিকে আর বিভক্ত না করি। জাতীয় সংসদে এমন কিছু ঘটে গেল যা হয়তো আপনি কল্পনাও করতে পারবেন না। একজন সংসদ সদস্য বুক ঠুকে চ্যালেঞ্জ ছুড়ে দিলেন, পুরো সংসদ পরিণত হলো উত্তপ্ত রণক্ষেত্রে। কিন্তু শেষে যা হলো, সেই চ্যালেঞ্জকারী নিজেই হয়ে গেলেন নিরুত্তর। মাত্র 30 মিনিটে পুরো দেশের রাজনীতিতে নতুন তুফান। কি হলো সেই সংসদে? কার কথায় কে চুপ হয়ে গেলেন? থাকুন শেষ পর্যন্ত, কারণ এই ভিডিও মিস করলে আপনি হয়তো বছরের সবচেয়ে বড় রাজনৈতিক মুহূর্তটা মিস করবেন। আমি আপনাদের ডিপ নিউজে স্বাগত জানাচ্ছি। আজকের ভিডিওতে আমরা জাতীয় সংসদের সেই তুলকালাম কাণ্ড নিয়ে কথা বলবো, যেখানে একজন বিএনপি সাংসদের বিতর্কিত বক্তব্য, জামায়াতে ইসলামীর ঐতিহাসিক জবাব এবং বিএনপির আরেক নেতার মাস্টার স্ট্রোক সবকিছু মিলিয়ে এক অবিশ্বাস্য রাজনৈতিক নাটক। প্রতিটি মুহূর্ত এতটাই গুরুত্বপূর্ণ যে একবার চোখ সরালেই মিস করবেন মূল পয়েন্ট। তো চলুন শুরু করা যাক।
কিশোরগঞ্জ ৪ আসনের বিএনপি সাংসদ ফজলুর রহমান জাতীয় সংসদের ভেতরে দাঁড়িয়ে এমনভাবে বুক ফুলিয়ে হুঙ্কার দিচ্ছিলেন যেন তিনি একমাত্র মুক্তিযুদ্ধের ধারক ও বাহক। কিন্তু প্রশ্ন হল, তিনি আসলে কি বললেন যা পুরো সংসদকে উত্তপ্ত করে দিল? ফজলুর রহমানের মূল দাবি ছিল, কোনো মুক্তিযোদ্ধা বা শহীদ পরিবারের সদস্য কখনোই জামায়াতে ইসলামী করতে পারে না। শুধু তাই নয়, তিনি জামায়াতকে আল বদর, পুলিশ হত্যা, থানা লুট সহ নানা অপবাদের কাঠগড়ায় দাঁড় করানোর চেষ্টা করলেন। এখন একটু থামুন, একটা প্রশ্ন আপনার মনে আসছে না? যিনি এভাবে মুক্তিযুদ্ধের চেতনার দোহাই দিচ্ছেন, তার নিজের অতীত কি? মজার ব্যাপার হল, ফজলুর রহমান নিজে একসময় ছাত্রলীগের রাজনীতির সাথে জড়িত ছিলেন এবং আওয়ামী লীগের নেতা ছিলেন। অর্থাৎ আওয়ামী লীগের সেই তথাকথিত চেতনা বাণিজ্য, সেটাই এখন বিএনপির টিকিটে সংসদে বসে চর্চা করছেন তিনি। কিন্তু এখানেই শেষ নয়, তিনি বারবার বললেন ৩০ লাখ শহীদের কথা। হ্যাঁ, মুক্তিযুদ্ধ সত্য, এতে কোনো সন্দেহ নেই, কিন্তু ৩০ লাখ নাকি ৩ লাখ, এই নিয়ে তো বিএনপির মধ্যেই দ্বন্দ্ব আছে। তাহলে ফজলুর রহমান কোন অবস্থান থেকে এই কথা বলছেন? আর সবচেয়ে বিস্ফোরক যে কথাটি তিনি বললেন, সেটা হলো তিনি ২০২৪ সালের জুলাই অগাস্টের ছাত্র জনতার গণ অভ্যুত্থানকে তুচ্ছতাচ্ছিল্য করে বসলেন। তার মতে ১৯৭১ সালে যুদ্ধ হয়েছিল, কিন্তু ২০২৪ সালে নাকি তেমন কিছুই হয়নি। এখন আপনিই বলুন, যে আন্দোলনে হাজারো তরুণ প্রাণ দিয়েছে, যেখানে অগণিত মানুষ পঙ্গুত্ব বরণ করেছে, সেই গণ অভ্যুত্থানকে অস্বীকার করার সাহস কোথা থেকে পেলেন তিনি? আরও মজার বিষয়, সোশ্যাল মিডিয়ায় মানুষ তাকে ফজু পাগলা নামে ডাকে এবং এই বিষয়টি তিনি নিজেই সংসদে তুলে এনে অভিযোগ করলেন যে জামায়াতের সদস্যরা নাকি তাকে এই নামে ডাকে। কিন্তু স্পিকার কি বললেন? স্পিকার পরিষ্কার জানিয়ে দিলেন এমন কোনো অভিযোগ বা প্রমাণ তার কাছে আসেনি। তবু ফজলুর রহমান মানতে নারাজ। বিএনপির কিছু সাংসদ টেবিল চাপড়িয়ে তাকে উৎসাহ দিতে থাকলেন, আর তিনি আরও গদগদ হয়ে সত্য মিথ্যার সংমিশ্রণে জামায়াতের আমিরকে ব্যক্তিগত আক্রমণ করে বসলেন। এবার প্রশ্ন হলো, এরপর কি হলো? ফজলুর রহমানের এই অসহনশীল ও কটূক্তিমূলক বক্তব্যের পর যা হলো, তা ছিল রাজনৈতিক শালীনতা ও যুক্তির এক অনন্য উদাহরণ। জামায়াতে ইসলামীর আমির অত্যন্ত শান্ত কিন্তু দৃঢ় কণ্ঠে দাঁড়িয়ে স্পিকারের উদ্দেশ্যে বললেন, মাননীয় সংসদ সদস্য বয়সে আমার বড়, মুক্তিযুদ্ধে তার অবদান আমি শ্রদ্ধার সাথে স্মরণ করি, কিন্তু নিজের অবদান বলতে গিয়ে আরেকজনের অবদানের উপর হাতুড়ি পেটানোর অধিকার কাউকে দেওয়া হয়নি। কি অসাধারণ এবং তীক্ষ্ণ এক জবাব! তিনি স্পষ্ট করে দিলেন যে ফজলুর রহমান তাকে ব্যক্তিগতভাবে আঘাত করেছেন। তারপর এলো সেই মাস্টার স্ট্রোক। উনি চ্যালেঞ্জ করেছেন যে কোনো মুক্তিযোদ্ধা বা শহীদ পরিবারের কেউ জামায়াত করতে পারে না। তাহলে কি আমার কোনো দল করার জন্য ওনাকে জিজ্ঞেস করতে হবে? এরপর তিনি যা বললেন তা প্রতিটি গণতন্ত্রপ্রিয় মানুষের হৃদয় ছুঁয়ে গেল। এটি আমার জন্মগত ও সাংবিধানিক অধিকার। আমি কোন দল করব, কোন আদর্শ অনুসরণ করব, এর উপর হস্তক্ষেপ করার ন্যূনতম কোনো অধিকার রাষ্ট্র বা সংবিধান কাউকে দেয়নি। এখন একটু ভাবুন, বাংলাদেশ কি একটি গণতান্ত্রিক দেশ নয়? এখানে একজন মানুষের আদর্শ নির্বাচনের স্বাধীনতা থাকবে না, এটা কেমন কথা? জামায়াতের আমির অত্যন্ত যৌক্তিকভাবে ফজলুর রহমানের এই অসাংবিধানিক ও অগণতান্ত্রিক মানসিকতার তীব্র নিন্দা জানালেন এবং স্পিকারের কাছে এই অসংসদীয় বক্তব্যগুলো কার্যবিবৃতি থেকে মুছে ফেলার অনুরোধ করলেন। তার এই বক্তব্য পুরো দেশের মানুষের কাছে অত্যন্ত গ্রহণযোগ্য হিসেবে সমাদৃত হয়েছে। তিনি প্রমাণ করেছেন উস্কানিমূলক আক্রমণের জবাব কিভাবে রাজনৈতিক শিষ্টাচার বজায় রেখে দিতে হয়। কিন্তু মনে রাখবেন, আজকের সংসদের সবচেয়ে বড় সারপ্রাইজটা তখনও বাকি ছিল। ফজলুর রহমানের এই চেতনা বাণিজ্যের পর যখন সংসদে উত্তেজনা তুঙ্গে, তখন পরিস্থিতি শান্ত করতে দাঁড়ালেন বিএনপি নেতা ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ, এবং যা করলেন তিনি তা ছিল একেবারে অপ্রত্যাশিত। সালাউদ্দিন সাহেব এমনভাবে পরিস্থিতি সামাল দিলেন এবং জামায়াতে ইসলামীকে এমনভাবে ডিফেন্ড করলেন যা হয়তো স্বয়ং জামায়াতও সেভাবে করতে পারত না। পুরো দেশ আজকে এক অন্য সালাউদ্দিন আহমেদকে দেখল। তিনি স্পিকারের উদ্দেশ্যে বললেন, মাননীয় স্পিকার, আমি আজকে কোনো উত্তেজনা সৃষ্টি করব না, সংসদের স্বার্থে। নতুন করে মুক্তিযুদ্ধের ইতিহাসের ভিত্তিতে জাতিকে আর বিভক্ত করি না। এরপর তিনি ফজলুর রহমানকে উদ্দেশ্য করে যে তীক্ষ্ণ খোঁচাটি দিলেন, আপনি কি অনুমান করতে পারছেন সেটা কি ছিল? তিনি বললেন, আমাদের সংসদ সদস্য অত্যন্ত বয়স্ক এবং ইতিহাসে সমৃদ্ধ, কিন্তু আমরা এখন ভূগোলে আছি। বেশি ইতিহাস চর্চা করতে গেলে মাঝে মধ্যে ব্যাপকাই ঘটবে। বাহ, কি দারুণ একটা লাইন! সালাউদ্দিন সাহেবের এই একটি কথাতেই ফজলুর রহমানের সমস্ত আস্ফালন চুপসে গেল। তিনি বুঝিয়ে দিলেন, ১৯৭১ সালের ইতিহাস আমাদের গর্ব, কিন্তু সেই ইতিহাসকে পুঁজি করে বর্তমানে রাজনীতিতে ফায়দা লোটার বা জাতিকে বিভক্ত করার দিন শেষ।
আমরা এখন 2024 সালের বাস্তবতায় নতুন ভূগোলে দাঁড়িয়ে আছি এবং এখানেই আসল প্রশ্ন, কেন এই পার্থক্য তৈরি হলো বিএনপির দুই নেতার মধ্যে? এই পুরো ঘটনা থেকে একটি বিষয় দিনের আলোর মতো পরিষ্কার। একটি গোষ্ঠী এখনও আওয়ামী লীগের রেখে যাওয়া সেই বিভাজনের রাজনীতি, সেই চেতনা বিক্রির রাজনীতি আঁকড়ে ধরে থাকতে চায়। ফজলুর রহমানেরা বারবার প্রমাণ করছেন যে তাদের কাছে মুক্তিযুদ্ধের চেয়ে নিজেদের রাজনৈতিক ইগোটাই বড়। অন্যদিকে বাংলাদেশ জামায়াতে ইসলামী অত্যন্ত ধৈর্য, মেধা এবং সাংবিধানিক অধিকারের ওপর ভিত্তি করে নিজেদের অবস্থান শক্ত করছে। বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে অনেক সাহসী নেত্রী এসেছে। আমাদের প্রজন্ম যারা আমরা এখন রাজনীতি নিয়ে কথা বলি, রাজনীতি দেখার সুযোগ পেয়েছি, মানে আমরা যাকে সাহসী হিসেবে চিনি, রুমিন ফারহানা একজন অন্যতম। 17 বছর বিএনপির মতো অথর্ব অযোগ্য একটা মেরুদণ্ডহীন দলকে তিনি টেনে নিয়ে গেছেন। সামাজিক যোগাযোগ মাধ্যম, মেইন স্ট্রিম মিডিয়া, এইসব জায়গায় বিএনপিকে মূলত বাঁচিয়ে রেখেছিল রুমিন ফারহানা। এটা বিএনপি চাইলেও অস্বীকার করতে পারবে না। 5 আগস্ট পরবর্তী রুমিন ফারহানা বিএনপির বিভিন্ন অপকর্ম নিয়ে সমালোচনা করেছেন, সেটা আমরা দেখেছি। 5 আগস্টের পর যখন বিএনপি অনানুষ্ঠানিকভাবে ক্ষমতায়, তখন জনাব তারেক রহমান লন্ডনে ছিলেন। তার মা বেগম জিয়া অসুস্থ হলো, মৃত্যুবরণ করলো। এরপর রুমিন ফারহানাকে বহিষ্কার করা হলো। রুমিন ফারহানা বহিষ্কার হওয়ার পর তিনি স্বতন্ত্র নির্বাচন করলেন, জয়ী হলেন। রুমিন ফারহানার একটা ক্যারেক্টার আছে, তিনি সবসময় ক্ষমতাকে প্রশ্ন করতে ভালোবাসেন। তিনি ক্ষমতাকে প্রশ্ন করেন, ক্ষমতাকে বৃদ্ধাঙ্গুলি দেখান। এটা চমৎকার। যেটা সত্য সেটা সত্য বলতে হবে, যেটা মিথ্যা, যেটা অন্যায়, যেটা অনাচার, সেটাকে বলতে হবে, স্বীকার করতে হবে, সেটার প্রতিবাদ করতে হবে। তবেই সেটা সঠিক রাজনৈতিক ব্যক্তিত্বের বহিঃপ্রকাশ, সঠিক রাজনৈতিক ব্যক্তির চরিত্র, এমনটাই হওয়া উচিত। ব্যারিস্টার রুমিন ফারহানা বিগত কয়েকদিন থেকে বিভিন্ন বিষয় নিয়ে সমালোচনা করছেন। তাকে সংসদে তেমন একটা গুরুত্ব দেওয়া হচ্ছে না। আমি খুব ভালোভাবে লক্ষ্য করেছি, সংসদে ব্যারিস্টার রুমিন ফারহানা কোনো কথা বললে বিএনপির সাংসদ যারা আছে, স্পেশালি প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান অনেক অসন্তুষ্ট হন। তার চোখে মুখে একটা কেমন যেন ভয় ভীতি দেখা যায়, দেখেছি আমি। আপনারা একটু ভালোভাবে খেয়াল করবেন, ব্যারিস্টার রুমিন ফারহানা যখন সংসদে বক্তব্য দেয়, তখন এই ইন্টারফেল প্রধানমন্ত্রী, তার মুখের অবস্থা কেমন জানি একটা বিকৃত হয়ে যায়, কেমন জানি একটা কালো কালো ছায়া তার মুখের উপর চলে আসে। এটা ভয়ের কারণে, কারণ ব্যারিস্টার রুমিন ফারহানা তো তার অনেক কিছু জানেন। তাছাড়া রুমিন ফারহানা যেভাবে কথা বলেন, তার শিক্ষাগত যোগ্যতা, তার প্রজ্ঞা, সবকিছু মিলিয়ে বিএনপি অনেকটা ভয়ে থাকে। আপনারা বিশ্বাস করেন আর না করেন, ব্যারিস্টার রুমিন ফারহানাকে একদিকে রেখে পুরো বিএনপির ক্যাবিনেট যদি তার সাথে বিতর্ক করে, রুমিন ফারহানাকে হারাতে পারবে না। লিখে দিতে পারি আপনাদেরকে এই কথা, পারবে না হারাতে। কারণ বিএনপির যে ক্যাবিনেট, এখানে সব গান্ডু, সব মূর্খ, সব অশিক্ষিত দিয়ে ভরপুর। এদের শুধুমাত্র পুঁথিগত বিদ্যা আছে, কিন্তু বাস্তববাদী যে জ্ঞান, প্র্যাকটিক্যাল যে জ্ঞান থাকা প্রয়োজন, এগুলো এদের মধ্যে নাই। যেটা মূল প্রসঙ্গ, বাংলাদেশের সাথে মার্কিন যুক্তরাষ্ট্রের যে বাণিজ্য চুক্তি ডক্টর ইউনূস নির্বাচনের ঠিক কয়েকদিন পূর্বে করে গেছে, এই চুক্তি নিয়ে ব্যারিস্টার রুমিন ফারহানা সংসদে কথা বলার চেষ্টা করেছিলেন, কথা বলেছেন। আসেন ব্যারিস্টার রুমিন ফারহানার বক্তব্যটা শুনি। অনির্বাচিত সরকার এই ধরনের চুক্তি স্বাক্ষর করতে পারে না, এবং এই চুক্তিতে অনেকগুলো ক্লজ আছে যেটা বাংলাদেশের স্বার্থ বিরোধী। সুতরাং নির্বাচনের পরে যখন একটি নির্বাচিত সরকার আসবে, তখন যেন এই চুক্তিটি স্বাক্ষরিত হয়। কিন্তু আনফরচুনেটলি আমরা দেখলাম যে না, অন্তর্বর্তীকালীন সরকার শুনল না এবং 9 ফেব্রুয়ারি এই চুক্তিটি স্বাক্ষরিত হয়। মাননীয় স্পিকার, এই চুক্তির শর্ত অনুযায়ী প্রতিযোগিতামূলক। মাননীয় সদস্য, আমার বক্তব্য শুনুন। এটি কোনো পয়েন্ট অফ অর্ডার হলো না। 301 বিধিতে আপনি পড়লে দেখতে পাবেন যে পয়েন্ট অফ অর্ডার সংসদের চলমান বিষয়ের উপর হতে হয়, কিংবা সংসদ কাজে শৃঙ্খলা রাখার জন্য হতে হয়। আপনি একটি নতুন প্রশ্ন উত্থাপন করেছেন, আপনি নোটিশ দেন, এটি বিবেচনা করে দেখা হবে। মাননীয় স্পিকার, একটা মিনিট। মাননীয় স্পিকার, এই চুক্তিটি 60 দিনের মধ্যে যদি সরকার চায় তারা এটিকে বাতিল করতে পারে, চুক্তিটি সংসদে আনা হোক। এটি পয়েন্ট অফ অর্ডার হিসেবে গ্রহণ করতে পারছি না বলে দুঃখিত। স্পিকার তার সেই বক্তব্যকে থামিয়ে দিয়েছে, তাকে কথা বলতে দেয়নি। স্পিকার স্পষ্ট জানিয়ে দিয়েছে এটা পয়েন্ট অফ অর্ডারে অন্তর্ভুক্ত করতে পারবে না, পারছে না, তার জন্য দুঃখিত। সংসদে শুধুমাত্র চলমান বিষয়ের উপর পয়েন্ট অফ অর্ডার অন্তর্ভুক্ত হয়, একথাই তো বলেছে স্পিকার। তার মানে আপনারা ভাবেন, এই চুক্তি নিয়ে জাতীয় সংসদে দুইটা দল, বিএনপি এবং জামায়াত, এরা কোনো কথা বলে নাই এখন পর্যন্ত। এই চুক্তি নিয়ে যত বিতর্ক হচ্ছে, সামাজিক যোগাযোগ মাধ্যম, মেইন স্ট্রিম মিডিয়াতে যতগুলো রাজনৈতিক বিশ্লেষকরা টকশো করতেছে, প্রত্যেকটা জায়গায় এই চুক্তির বিভিন্ন বিষয় তুলে ধরা হচ্ছে। এই 5 মিনিট দেন, তাহলে একটু আমি বয়স্ক মানুষ, আমাকে দিলেন 5 মিনিট, আর একটু হাসপাতাল দেওয়ার কথা বলে আমাদের স্বাস্থ্যমন্ত্রীকে দিলেন প্রায় 15 মিনিট। মানে এটা এত বৈষম্য আমরা চাই না। আলোচনায় অংশগ্রহণ করবেন মাননীয় সদস্য, একটু বসেন দয়া করে। জি, আপনাকেও ধন্যবাদ। আলোচনায় অংশগ্রহণ করবেন মাগুরা 2 আসন থেকে নির্বাচিত মাননীয় সদস্য জনাব নিতাই রায় চৌধুরী। জনাব নিতাই রায় চৌধুরী, আপনার সময় 6 মিনিট। ধন্যবাদ আপনাকে। মাত্র 6 মিনিট মাননীয় স্পিকার। জি, ঠিক আছে। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ আমাকে এই 6 মিনিট সময় দেওয়ার জন্যে। আমি জানি না এই 6 মিনিটে আমি কনক্লুড করতে পারবো কি না,
তবে আমি চেষ্টা করবো 6 মিনিটের আগেই আমি শেষ করে দেওয়ার জন্য। মাননীয় স্পিকার, আমি কয়েকটা ঘটনাকে রিলেট করে আমি একসাথে বক্তব্য রাখবো। সেটা হচ্ছে আমি আমার বক্তব্যের প্রথমেই আমি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, স্বাধীনতার মহান ঘোষক, উনি যখন স্বাধীনতার ঘোষণা করলেন তখন আমি নিজে কানে শুনেছি। তখন আমি বিশ্ববিদ্যালয়ে পড়ি এবং 23 বছর বয়স, এবং কি ভয়ঙ্কর অবস্থা। দর্শক, আপনারা তো দেখলেন এখানে কি কথা হচ্ছে। অনেকেই কিন্তু অনেক কথা বলতেছে, অনেকে আলোচনা করতেছে, অনেকে সমালোচনা করতেছে দেশের বিভিন্ন অবস্থা এবং পরিস্থিতি নিয়ে। বিশেষ করে এখানে দেখতে পাচ্ছি দেশের রাজনীতির প্রেক্ষাপট নিয়ে কথা হয়, আর অনেক বিষয় নিয়ে কথা হয়। গাইজ, এই বিষয়গুলো দেখে এবং দেশের রাজনীতির প্রেক্ষাপটগুলো নিয়ে আপনার মন্তব্য কি? আপনার গুরুত্বপূর্ণ মন্তব্যটা অবশ্যই আপনারা আমাদের কমেন্ট বক্সে লিখে যাবেন। সর্বশেষে আপনাদের কাছে আমাদের একটি রিকোয়েস্ট থাকবে, আপনারা আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি বাজাবেন যাতে করে নেক্সট ভিডিওটা সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। ধন্যবাদ।